আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটা দিন নিয়ে কথা বলবো যেখানে উৎসব আর রাজনীতি একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। দিনটা ছিল ২১শে মার্চ ২০২৬ আর জায়গাটা কলকাতা। ভাবুন তো একবার, একই শহরে একই দিনে দুটো একেবারে আলাদা ছবি। একদিকে উৎসবের মেজাজ আর ঠিক তার পাশেই বইছে নির্বাচনের টান টান উত্তেজনার স্রোত। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যখন একটা গোটা শহর আনন্দে মাতোয়ারা, তখন তার আড়ালে পর্দার পেছনে ঠিক কি ঘটে চলে, এই একটা দিনের ঘটনা প্রবাহ আমাদের কি ইঙ্গিত দেয়। তো প্রথমেই আসা যাক দিনের সবথেকে বড় ঘটনাটার দিকে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন তখন প্রায় দোরগোড়ায়, আর রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দেখুন, ভোটের তারিখগুলো দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা গরম। রাজ্যের মোট ২৯৪টা আসনে ভোট হচ্ছে দুটো দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল, আর ফলাফল ঘোষণা হবে ৪ মে। মানে কাউন্টডাউন কিন্তু একদম শুরু হয়ে গেছে। আর ঠিক এই দিনেই কিন্তু দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি নিজেদের বড় চালটা চালল। একদিকে তৃণমূল তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে এলো, তো অন্যদিকে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। একই দিনে দুটো বড় রাজনৈতিক মুভ। তৃণমূলের ইশতেহারে বিশেষ করে তাদের 10টা প্রতিশ্রুতির মধ্যে মহিলাদের উপর ফোকাসটা ছিল বেশ চোখে পড়ার মতো। যেমন ধরুন, প্রত্যেক জেলায় ওয়ার্কিং উইমেন্স হোস্টেল তৈরি করা, পুলিশে আরও বেশি মহিলা নিয়োগ, কলকাতার বড় বড় মোড়ে পিঙ্ক বুথ, এমনকি রাতে শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ পেট্রোল টিম নামানোর প্রতিশ্রুতি। বোঝাই যাচ্ছে মহিলাদের সুরক্ষা এবং স্বনির্ভরতা একটা বড় ইস্যু। কিন্তু প্রতিশ্রুতির পাশাপাশি একটা বিরাট বড় চমকও ছিল, আর সেটা হলো এই সংখ্যাটা ৭৪। হ্যাঁ, ঠিকই শুনছেন, তৃণমূল তাদের প্রার্থী তালিকা থেকে পার্থ চ্যাটার্জির মতো হেভিওয়েট নেতাসহ ৭৪ জন বর্তমান বিধায়ককে বাদ দিয়ে দিল। এটা যে কত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদিকে বিজেপিও কিন্তু পিছিয়ে নেই। তারা তাদের ১১১ জন প্রার্থীর দ্বিতীয় তালিকাটা প্রকাশ করল, আর তাতে রূপা গাঙ্গুলির মতো পরিচিত মুখকে সোনারপুর দক্ষিণ থেকে, প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালকে এন্টালি থেকে প্রার্থী করা হয়েছে। আর সবচেয়ে বড় খবর হল শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রাম তো বটে, তার সাথে ভবানীপুর কেন্দ্র থেকেও। মানে লড়াইটা যে বেশ জমজমাট হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত। আচ্ছা, এই সব রাজনৈতিক ডামাডোলের বাইরে সাধারণ কলকাতার ছবিটা সেদিন ঠিক কেমন ছিল? চলুন এবার একটু সেদিকে নজর ফেরানো যাক, কারণ দিনটা তো শুধু রাজনীতির ছিল না। এই একটা কথাই হয়তো সেদিনের কলকাতাকে সবথেকে ভালোভাবে বোঝানোর জন্য যথেষ্ট। ঈদুল ফিতরের খুশিতে ভাসছিল গোটা শহর। ময়দানের দিকে তাকালেই দেখা যাচ্ছিল নতুন পোশাকে বাচ্চারা সেলফি তুলছে, চারদিকে একটা উৎসবের, একটা আনন্দের আমেজ। সেদিনের ছবিটা যদি আরেকটু ভালো করে দেখি, তাহলে দেখব একদিকে যেমন ঈদের জন্য সরকারি ছুটি আর ব্যাংক বন্ধ, তেমনই কিন্তু ইউপিআই, নেট ব্যাংকিং সব চালু, মানে জীবনযাত্রা সচল। আবার আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় দিনটা ছিল বেশ আরামের, তাপমাত্রা প্রায় ৮২ ডিগ্রি এফের মতো। সব মিলিয়ে বসন্তের একটা দারুণ সুন্দর দিন। এবার আসুন এই দুটো আলাদা দুনিয়াকে, মানে রাজনীতি আর উৎসবকে এক জায়গায় নিয়ে আসি, কারণ দিনের শেষে এমন একটা ঘটনা ঘটল যা এই দুটোকে যেন এক সুতোয় গেঁথে দিল। ঘটনাটা কি? বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন সোজা চলে গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। ভোটের ঠিক আগে তার এই পদক্ষেপকে অনেকেই কিন্তু বেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। আর এই পুরো দিনের ছবিটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভোটের ঠিক আগে এই যে উৎসব আর ধর্মীয় বিশ্বাস, এগুলো কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে সত্যি কোনোভাবে প্রভাবিত করতে পারে, নাকি দুটো জগৎ নিজেদের মতো করেই সমান্তরালভাবে চলতে থাকে? এই একটা দিনের ঘটনা কিন্তু ভবিষ্যতের জন্য অনেকগুলো প্রশ্ন রেখে গেল।